প্রফেসর সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, সেটা হচ্ছে যখন মব চলে এবং একই সাথে আপনি গণতন্ত্রের পথে ফেরার আকাঙ্ক্ষা রাখেন, তো এই দুটো প্যারালালে গিয়ে কোন জায়গায় গিয়ে আপনি পৌঁছান শেষ পর্যন্ত? ধন্যবাদ। এবং আমি আরেকটা ধন্যবাদ জানাই এই জন্য যে আমার মনে হয় প্রচলিত দলীয় বা রাজনৈতিক আলোচনার বাইরে একটা মুক্ত আলোচনার মনে হয় যে এই কারণে তো মন খুলে এই মুক্ত আলোচনার একটা বিষয় মনে হয়, এবং আমরা যারা এখানে আছি সবারই কিন্তু আমাদের মনে হয় যে একটা ইন্টিগ্রিটি আছে। সেটা হলো আমরা কোনো দলীয় প্রতিনিধিত্ব করি না এবং আমরা দেশের ফ্যাক্টগুলোকেই বিশ্লেষণ করি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমাদের প্রত্যেকের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমি আপনার এই আলোচনার একটা ছোট্ট একটু আমার মতবিরোধ আছে। মব জিনিসটা কি এবং আসলেই কি বর্তমানে মব চলছে, এই জায়গায় আমার দ্বিমত আছে। আমরা একটু গোড়ায় যদি হাত দেই, আসলে জুলাইয়ে কি ঘটনা ঘটেছে এটা নিয়ে কিন্তু আমাদের বিশেষ করে রাজনৈতিক মহলের একটা সংজ্ঞায়নের সমস্যা আছে। এটা কি নর্মাল কোনো রাজনৈতিক ক্ষমতার পালাবদল? এটা কি কোনো গণ অভ্যুত্থান? এটা কি কোনো বিপ্লব? আমি বলবো আমি এটাকে বিপ্লব হিসেবে দেখতে চাই। বিপ্লব মানে ওই যে সুকান্ত ভট্টাচার্যের সেই কমিউনিস্টদের দেওয়াল লেখা ছিল না, বিপ্লব মানে প্রসব বেদনার যন্ত্রণা। আমি বলবো আপনি বিখ্যাত দুটা বই আছে, হান্না একটা বই আছে 1963-তে অন রেভলিউশন, এবং হান্টিংটনেরকে আমরা জানি হলো এই ক্লাস অফ সিভিলাইজেশনের, কিন্তু তার একটা বই আছে চেঞ্জিং সোসাইটিজ নামে, পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি। এখানে কিন্তু একটা বিপ্লবকে পরিপূর্ণতার জন্য 5টা শর্ত লাগে। জনগণের অংশগ্রহণের মাত্রা কেমন ছিল, প্রভাবশালী অর্থাৎ নিরাপত্তা বাহিনীর ভূমিকা কি ছিল, কি পরিমাণ সেখানে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, এই 5টা ক্রাইটেরিয়াই জুলাই বিপ্লব সম্পন্ন করে। কিন্তু একটা বড় ঘাটতি আছে। পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে, বিপ্লবের একটা নেতৃত্ব থাকে, একটা নেতৃত্বকারী রাজনৈতিক দল থাকে, কিন্তু এটাকে আমি বলি একবিংশ শতকের একটা প্রযুক্তি নির্ভর, একটা অসংগঠিত কিন্তু ব্যাপক তরুণ সম্প্রদায়ের একটা সম্মিলিত আকাঙ্ক্ষার মাধ্যমে বিপ্লব। অসংগঠিত যে বলছেন, যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন ইট ওয়াজ ভেরি মেটিকুলাস। এটা আমরা এখন এটা আপনার সংজ্ঞায়ন। আচ্ছা, আমি আমার কথাটা যদি এভাবে বলি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হবে এবং তারপরে আমরা হয়তো একটা থিত হবে, কিন্তু আমি মোটা দাগে বলতে চাই, যদি মিনিমাম আমরা এইটাকে যদি বিপ্লব হিসাবে যদি বিবেচনা করি, হাইপোথেটিক্যালি করি অথবা আমরা বাস্তবেই আমরা যদি করি, তাহলে এই বিপ্লবের কিছু যন্ত্রণা থাকবে। তার অন্যতম একটা জায়গা আমি বলি যে যখন 5ই আগস্টের থেকে 8ই আগস্ট এবং 8ই আগস্টে যখন ক্ষমতায় আসলো, একটা রাষ্ট্র চলে তার কতগুলো প্রতিষ্ঠান, তার কতগুলো অঙ্গ দ্বারা, এর কোনো কিছুই কার্যকর ছিল না। একটা শূন্যতার মাঝে আমাদের রাষ্ট্রটা বিরাজ করেছে। এখন প্রশ্ন, এর আগে আলোচনাতেও আমরা এই ডিবেটটা করেছি, উনিও একটা আলোচনায় বলেছিলেন আমাদের মাহবুব কামাল ভাই, সেটা হচ্ছে আমরা কিছুদিন সময় দিলাম। সময়টা কত? পৃথিবীর সকল বিপ্লব বিশ্লেষণ করে বলেছে পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে, বিপ্লব সাধনের পরে মিনিমাম যেটা ইরানে ঘটেছে 6 বছর সময় লেগেছে রাষ্ট্র স্থিতিশীল একটা নর্মালাইজেশন প্রক্রিয়ায় আসতে। সেখানে আমাদের টার্গেট হয়েছে, ধরেন যদি ফেব্রুয়ারিতে যদি আমরা কিন্তু এখন একটা নর্মালাইজেশনের দিকে যাচ্ছি। আকাঙ্ক্ষা, এই যে যেটা ডেমোক্রেসি বলছেন, আমাদের আকাঙ্ক্ষা, এটাকে ধরে নিতে হবে। বিপ্লব পরবর্তীতে যে এই বিপ্লবের যে মানে প্রতিক্রিয়া এবং বিপ্লবের যে বৈশিষ্ট্য, এটাকে যদি মব বলেন, আমি এটার সাথে পরিপূর্ণরূপে দ্বিমত করবো এই অক্ষে যে এই যে তরুণরা, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, এটা তরুণদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ঘটনা প্রবাহের দ্বারা এটাকে একটা ঘটনা এইটা হয়েছে। তার মানে এরকম আপনারা যেটাকে মব বলছেন, আমি বলছি না, মোমেন্টামটা আমি একটু প্রশ্নটা সম্পূরকটা করে রাখি। মানে আপনি যেটাকে বলছেন বিপ্লবের পরের প্রসব বেদনা, মন খুলে সমালোচনা করতে যদি না পারে, তাহলে সেটা কি আমি ধরে নিব যে আমি এই জায়গাটাই আসছি। কিন্তু আমি ওই জায়গাটাই, আমি লাস্ট যে জায়গাটাই আসতে চাই সেটি হচ্ছে এই বিপ্লব পরবর্তীতে, বিপ্লবের আগে যেটা আমাদের রনি ভাই যেটা বললেন, আমি বলবো কেউ কেউ এটা উপমা দিয়েছেন, প্রফেসর ইউনুস উনি সেফলি ল্যান্ডিংটা করেছেন এবং আকাশে একটা দুর্ঘটনা ঘটেছে, পাইলট স্ট্রোক করেছে, হঠাৎ করে একজন যাত্রী যে কিন্তু হ্যান্ডেলে বসে তিনি সেফলি ল্যান্ড করেছেন। কিভাবে বলবো? কয়েকটি জায়গায় অর্থনীতিতে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছিল,
আস্তে আস্তে প্রশাসনিক এখনও যে প্রশাসন চলছে, আপনি যদি 2001 সালে নির্বাচন বলেন, প্রথমে এসেই জাস্টিস লতিফুর রহমান পুরো প্রশাসনে একটা মেসেজ দিয়েছেন, 1 ঘন্টার মধ্যে অর্ডার জারি করেছেন। কিন্তু ওই প্রশাসনকে নিয়েই তো এই 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 সরকার তো যাত্রা শুরু করেছে। ওই প্রশাসন আছে, আমি নিজে আমি তো একটা ডিপার্টমেন্টের সাথে আমার খুব ক্লোজ আমি আছি, আমি জানি প্রশাসনের ভিতরে চেহারাটা কি। সুতরাং যারা এটা বলছেন, আরেকটা আমি বলবো ইন্টিগ্রিটির অভাব আমাদের ইন্টেলেকচুয়ালদের। এবং আমি এক্ষেত্রে স্মরণ করছি, আমাদের এখানে আলোচনা হইতেছে এবং একটা কথা হচ্ছে যে আমার স্বাধীন মনোভাব প্রকাশ করার তো আমার রেসপন্সিবিলিটি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে, আমার কনসিস্টেন্সি থাকতে হবে। আমি আজকে এক কথা বলছি, আমি পরবর্তীতে মৌসুম, ওই যে একজন কবির কথা আছে না, যে মানুষের মন কুমারের চাক, পলকে দেয় 18 পাক। বাঙালির হচ্ছে আমরা 6 ঋতুর দেশ, জি। আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের বয়ান পরিবর্তন হয়। এবং আমি এই কথাটা শেষ করতে চাই, হাদির ঘটনাটা একটা টেস্ট কেস ছিল। যারা অস্থির করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, রাষ্ট্রকে আরও অস্থির, এটা টেস্ট কেস ছিল। এবং এই ক্ষেত্রে হাদির ঘটনাকে আপনি যেভাবেই বলেন না কেন, এরপরে আমি প্রতীকীভাবেই হই, আমি যদি হাদির ঘটনাটাতে আমি উল্লাস, আমার মনোভাব প্রকাশ করি, রাষ্ট্রের দায়িত্ব কিন্তু নাগরিকের নিরাপত্তা, যেখানে পুরো রাষ্ট্র অনিরাপদ অবস্থায় যাচ্ছে, রাষ্ট্রকে আরও কঠিন হতে হবে। আমার স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে অবশ্যই পার্থক্য করতে হবে।